সিপিএম আমাকে ইসিএলে চাকরি দেয়নি যে সিপিএমের কথা আমি ইসিএলে চাকরি ছাড়তে যাবো। বেশ কিছু কয়লা মাফিয়া, লোহা মাফিয়া খুন হয়েছেন, পাল্টা খুন হয়েছেন। মানুষ কিন্তু কখনোই নিজের ঘর, নিজের পাড়ার ছেলেদের মৃতদেহ দেখতে চায় না। আরেকদিকে ইসিএল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা, তারা তার হাসপাতাল, স্বাস্থ্য ব্যবস্থাকে ক্লোজ করছে। ওইটা উঠে গিয়ে ওখানে হয়ে গেছে জিএম অফিস, মানে এরিয়া হাসপাতাল উঠিয়ে দেবে। সিপিএমে যা হওয়ার তাই হয়েছে, বিজেপি বাড়ছে। সহজ ইকুয়েশন। 10টা জায়গায় নেচে নেচে ভাষণ দিলাম, এটা আমার কাজের কথা না। অনেক ভাষণ দিয়েছি জীবনে। নমস্কার। ভোটের হওয়া অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক পঙ্কজ রায় সরকারকে। আর ওনার এবারে আরেকটা দায়িত্ব ছিল, সেটা হচ্ছে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের দায়িত্বে আপনি ছিলেন। সব মিলিয়ে পাণ্ডবেশ্বর বিধানসভায় কিরকম ভোট হলো এবার? ভোট তো মানুষ খুব উৎসাহের সাথে দিয়েছে, এবং এই ভোট তৃণমূলের পক্ষে। এবং এই ভোটে আমাদের পাণ্ডবেশ্বরের বিধানসভা যিনি প্রার্থী, যিনি জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, তো আর একদিনের ব্যাপার, ব্যাপক ভোটে জয়লাভ করবেন। 2021-এ যে মার্জিন ছিল নরেন্দ্রনাথ চক্রবর্তীর জেতা, তার থেকে কয়েক গুণ হচ্ছে মার্জিন হচ্ছে বাড়বে, একদম নিঃসন্দেহে বলা যায়। এবং এই মার্জিন কত গুণ বাড়বে 2021-এর তুলনায়, সেটা আমরা এখনই, মানে আমরা একটা আমাদের আভ্যন্তরীণ ক্যালকুলেশন হয়েছে, যা আমরা বলছি না, কিন্তু আপনাদের 4 তারিখে সন্ধ্যাবেলায় আপনারা মিলিয়ে নেবেন যে 2021-এর তুলনায় কত গুণ বেড়েছে, আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। এই যে বলছেন ভোটের মার্জিন বাড়বে, তো বাড়বে পাণ্ডবেশ্বরে কি কি কাজ যেগুলো মনে হয়েছে যে আপনার যে মানুষকে এবারে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আকর্ষিত করেছে? প্রথম কথা, রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প যা গোটা রাজ্যেই আছে। পাণ্ডবেশ্বরে যে কাজটা হয়েছে, মানে গ্রাউন্ড লেভেলে, অন্য জায়গা তো হয়েছে, আমি অন্য জায়গায় ছোট করব না, পঞ্চায়েতগুলো এবং আমাদের যিনি প্রার্থী এবং যিনি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তার সুপারভিশনে এই কাজটা অদ্ভুত তৎপরতা পেয়েছে। আপনি অবাক হয়ে যাবেন যে এই যে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, গোটা রাজ্যের স্কিম তো, এক একটা পঞ্চায়েতে গড়ে 6,000 8,000 করে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান। গোটা পাণ্ডবেশ্বরে 12টা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। তার মানে এই যারা পান, তারা সিপিএমের ভোটার আছে, বিজেপির ভোটার আছে, বা হচ্ছে যে হয়তো ভোট দেন কোনো রাজনৈতিক দলের সমর্থক নয়, তারাও পান। এই যে দেওয়ার ক্ষেত্রে বা হচ্ছে যে এই স্ক্রিনিং করার ক্ষেত্রে যে কোনো দলাদলি দেখা ইত্যাদি যে হয়নি, এই উন্নয়নগুলো মানুষের কাছে পৌঁছে গেছে সরাসরি। এক, সেকেন্ড হচ্ছে পাণ্ডবেশ্বর বিধানসভা, মানে পাণ্ডবেশ্বর মানেই একটা, যেটা হতো যে গোলাগুলির জায়গা, বোমা বন্দুকের কারবার। আমি তো সিপিএম করতাম, আপনারা জানেন। এই পাণ্ডবেশ্বর বিধানসভার আগে ছিল উকরা বিধানসভা, আর দুর্গাপুর 1 আর দুর্গাপুর 2। পাণ্ডবেশ্বর বিধানসভার একটা ব্লক দুর্গাপুর ফরিদপুর ছিল, দুর্গাপুর 1 নম্বর বিধানসভার অন্তর্গত। আপনাদের মনে আছে যে ওই তৎকালীন দুর্গাপুর 1 নম্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লক আর উখড়া বিধানসভার অন্তর্গত পাণ্ডবেশ্বর ব্লকে সিপিএমের সময়ও, আমি কারোর নাম করছি না, বেশ কিছু কয়লা মাফিয়া, লোহা মাফিয়া খুন হয়েছেন, পাল্টা খুন হয়েছেন, এবং হচ্ছে কার্যত বোমা বন্দুকের কারখানা ছিল। তৃণমূলের সময় যে যা ছিল না, সে কথা আমি অস্বীকার করব না। কিন্তু গত 5 বছরে আপনি যদি হচ্ছে যে এই যে রিজিয়নটার কথা বললাম আমি, 251টা বুথের যে অঞ্চল আমি বলছি, 239টা বুথ আর হচ্ছে 12টা অক্সিলারি বুথ, এই যে 251টা বুথের অঞ্চল, আপনি যদি হচ্ছে যে খুন ইত্যাদি দেখেন, তা বামফ্রন্ট সরকারের সময়ে থাকা যে খুন ইত্যাদি ইত্যাদি জানেন, মানে বড় বড় কয়লা মাফিয়ারা খুন হয়েছে, তার কয়েক ঘন্টার মধ্যে পাল্টা খুন, জোড়া খুন, কত কিছু হয়েছে, কত কিছু হয়েছে সিপিএম, ফ্রম দ্য টাইম অফ দ্য সিপিএম। তো এইটা কিন্তু অনেকটা কমেছে। মানুষ কিন্তু কখনোই নিজের ঘর, নিজের পাড়ার ছেলেদের মৃতদেহ দেখতে চায় না। এ গত 5 বছরে এটা কিন্তু অনেকটা কমেছে। এটা আমার আমার ঘুরে মনে হয়েছে। আমি পাণ্ডবেশ্বর বিধানসভায় সিপিএম এর সময় একটা পার্টে কাজ করতাম, দুর্গাপুর ফরিদপুর ব্লকে
তারপরে জেমুয়া গ্রাম পঞ্চায়েত, এগুলো আমার কাজ করার জায়গা ছিল, আমার সাংগঠনিক কাজ করার জায়গা ছিল। তো এই যে কমেছে, এমনি আমি বলছি যে মানে এই সামাজিক ঘটনা, খুন অমুক তমুক হ্যান ত্যান এই সমস্ত মিলে, এইটা কিন্তু একটা মানুষ শান্তিতে আছে, স্বস্তিতে আছে। এক, সেকেন্ড হচ্ছে যে পাণ্ডবেশ্বর এবং দুর্গাপুর ফরিদপুরে বিজেপির কতগুলো হচ্ছে যে নেতিবাচক মানে হচ্ছে যে সামগ্রিকভাবে রয়েছে। ধরুন ইসিএল এর 23টা কয়লা খনি বন্ধ, কেন্দ্রীয় সরকার মোদির সময় হয়েছে। তো এই খনি অঞ্চল, তার একটা এফেক্ট আছে। যেখানে রাজ্য সরকার ব্লক জেনারেল হসপিটাল করছে, আর সেখানে পাণ্ডবেশ্বরে বিধানসভায় অন্তত আমি 4টে বড় ইসিএল এর এরিয়া হসপিটালের নাম বলতে পারি, যে এরিয়া হসপিটালগুলো বন্ধ হয়ে গেছে। হাসপাতালের এই শ্রমিক কারখানা, কলিয়ারি শ্রমিক এবং তাদের পরিবাররা, তারা আর হচ্ছে যে ট্রিটমেন্ট পান না, এরিয়া হাসপাতাল বন্ধ। আপনি দেখবেন কাজোরা এরিয়া হাসপাতাল ছিল, আমি তো কাজ করেছিলাম কাজোরা এরিয়ায়, ওইটা উঠে গিয়ে ওখানে হয়ে গেছে জিএম অফিস, মানে এরিয়া হাসপাতাল উঠিয়ে দিল। তো এই যে পার্থক্য মানুষের মধ্যে, কোথায় সুস্বাস্থ্য কেন্দ্র বাড়ছে, স্বাস্থ্য কেন্দ্র বাড়ছে, আরেকদিকে ইসিএল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা, তারা তার হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাকে ক্লোজ করছে, সামাজিক সুরক্ষাগুলোকে ক্লোজ করছে। ওয়ারাজ আমাদের গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট মমতা ব্যানার্জির নেতৃত্বে সামাজিক সুরক্ষার প্রকল্প একের পর এক বাড়াচ্ছে। এই যে সামগ্রিক একটা পরিবেশ, ধরুন আর অনেক কিছু আছে, সেটা ইলেকশনের আগে আমরা বলেছি, এগুলো বলে আমি আর বেশি সময় নষ্ট করতে চাই না। যে এই যে ডিফারেন্সটা মানুষ কিন্তু ফিল করছে, ডিফারেন্সটা কিন্তু ভাষণ দিয়ে হয় না, আমার ভাষণে হবে না, বা আপনার মিডিয়ার তৈরি ন্যারেশনও হবে না, বা আপনাদের মিডিয়ার তৈরি ন্যারেশনে, আপনার মিডিয়া বা আপনাদের মিডিয়ার তৈরি ন্যারেশনও হবে না। মানুষ কিন্তু জীবনের উপলব্ধি দিয়ে প্রত্যেকটা জিনিস বুঝতে পারে। যারা এলিট ক্লাস পড়াশোনা জানে, গরিব মানুষের মধ্যে অনেকে পড়াশোনা জানে, আমি যে মধ্যবিত্ত এলিট ক্লাস যারা পড়াশোনা জানে, তাদের ফিলিংসটা একরকম ভাবে দেখে। আর গায়েগঞ্জের মানুষ, ওয়ার্কিং ক্লাস, শ্রমজীবী মানুষ, তারা তাদের ফিলিংসটা অন্যভাবে ধরে রাখে। এই যে ধরুন পাণ্ডবেশ্বর এতগুলো কয়লা খাদান বন্ধ হয়েছে, সে ওয়ার্কারদের ফ্যামিলিতে চলে যেতে হচ্ছে, তাদের অন্য কলিয়ারিতে ট্রান্সফার নিতে হচ্ছে, তাহলে এগুলো কি হবে? এই যে ধরুন কয়লা খাদানে এই যে এত বড় বড় কথা বলছে, কয়লা মন্ত্রীকে নিয়ে এখানে মিটিং করলো পাণ্ডবেশ্বরে। আচ্ছা, কয়লা মন্ত্রীকে কেন বললো না যে ইসিএল এর সর্বশেষ হচ্ছে যে আমাদের কোল ওয়েজ এগ্রিমেন্ট, NCW11, ন্যাশনাল কোয়েল ওয়েজ এগ্রিমেন্ট, NCW11 এর অনুযায়ী ঠিকা শ্রমিকদের যে বেতনের জন্য হাই পাওয়ার কমিটি তৈরি হয়েছিল, যে গত বছরের ন্যাশনাল কোল ওয়েজ এগ্রিমেন্টে যা ছিল তার থেকে বাড়বে, হায়ার অথরিটি, একটা হাই পাওয়ার কমিটি হবে, তারা ঠিক করবে। আপনি জানেন ঠিকা শ্রমিকদের বেতন কত ওখানে? রোজ 500 টাকা, 700 টাকা রোজে তাদের কাজ করতে হয়। ওয়ারেস পার্মানেন্ট ওয়ার্কারদের 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা হচ্ছে মাইনে। তাহলে কয়লা মন্ত্রী এলেন, তিনি কোনো কথা বললেন না, তাকে কথা বললো না। তো মানুষটা তো দেখছে চোখের সামনে দেখছে। কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। Call 9609604638 অথবা visit Bengal Ombuja City Center, Durgapur. আপনি সিপিএম এর সময় ভালো সংগঠন চালিয়েছেন, আপনার সংগঠনের যে দক্ষতা আছে সেই নিয়ে সিপিএম এর মধ্যেও হয়তো কোনো দ্বিধা ছিল না। এই প্রশ্ন, আপনার প্রশ্নের রেস ধরেই বলি, যে জানতে চাইবো সেটা হচ্ছে যে এর পরেও বিজেপি, মানে সিপিএম এর বামফ্রন্ট তথা সেই সময় যে শক্তি ছিল তার থেকে বেশি শক্তি বাড়িয়েছে পশ্চিম বর্ধমান জেলায়। ইভেন কি এই পাণ্ডবেশ্বর যেটাতে আপনি কাজ করছেন, সেখানে 2011 সালে যখন পরিবর্তন হয়েছে তখনও কিন্তু সিপিআইএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি জিতেছিলেন। তারপরে কি এমন হলো, এত কিছু নেগেটিভ জিনিস করার পরেও কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি বা বিজেপি দলের প্রতি মানুষের আকর্ষণ কেন বাড়লো? দেখুন আপনাকে, আপনি সাংগঠনিকভাবে যদি কিভাবে 2011-র কথা বললেন, 2011-তে যেরকম জিতেছে, আবার এটাও ঠিক 2016-তে আমার দায়িত্ব যা যা ছিল, দুর্গাপুর পূর্ব পশ্চিম বিধানসভা জিতেছে, পার্শ্ববর্তী রানীগঞ্জ বিধানসভা হেরেছে, 2016-তে কিন্তু পাণ্ডবেশ্বর হেরে গেছি আমরা। তাহলে গোটা অঞ্চলে আমরা জেতার মতো একটা, সেই সময় সিপিএমে আমরা লড়াই আন্দোলন করে একটা অবস্থা তৈরি করেছিলাম। পাণ্ডবেশ্বর হারলো কেন, তার প্রপার অ্যাসেসমেন্ট পার্টিতে তখন হয়নি, নাহলে সিপিএম এর এই অবস্থা হতো না আজকে। বিজেপি কিভাবে এক, যেহেতু আপনি হচ্ছে 2011 সিপিএম এ জেতার কথা বললেন। দ্বিতীয় হচ্ছে যে বিজেপি কেন আপলিফমেন্ট পাবে না, কেন পাবে না?
যদি হচ্ছে যে এই যে যেটা বললাম যে সিপিএম কেন ক্ষয়িষ্ণু, তার যদি হচ্ছে বস্তুবাদী বিশ্লেষণ না হয়, তার যদি অ্যানালাইসিস না হয়, তো সিপিএম এর যারা সমর্থক ভোটাররা তারা সিপিএম এর উপর আর ভরসা রাখতে পারছে না, তাদের পলিসির জন্য, তাদের এই সমস্ত ইমপ্র্যাকটিক্যাল কাজের জন্য। আচ্ছা বলুন তো, সিপিএম এর যে লোকটা কংগ্রেসের, এই আমি যেখানে বসে আপনাদের ইন্টারভিউ দিচ্ছি, তার থেকে এই ডায়গোনালি গেলে 1 কিলোমিটার হবে না আসির জব্বর ভবন সিপিএম এর অফিস, পিছনে যান ডায়গোনালি আমরা স্ট্রেট গিয়ে লেফটে গেলে 5 কিলোমিটার মধ্যে বিমল দাশগুপ্ত ভবন। কাদের হাতে খুন হয়েছিল? তাদের সাথে যদি জোট করতে হয় সিপিএম কে, তো আমরা, তো আমি যখন সিপিএম করেছি আমাদের তো হচ্ছে যে শত্রু কারাগারে চিহ্নিতকরণ করা হয়েছিল, আমাদের ক্লাস নিতেন। হ্যাঁ, তো আমরা তো দেখলাম যে আমাদের যে ক্লাস নেওয়া হয়েছিল, আমার সাথে পার্টির যা বিরোধ আমি প্রকাশ্যেই বলেছি। পার্টি আমাকে, আমি তৃণমূলে যোগদান করার পর পার্টি বহিষ্কার আমাকে করলো সিপিএম এর নিয়ম অনুযায়ী। আমি তার আগে আমার করেছিলাম, 12 জুন আমি আমার পদত্যাগ করেছিলাম, 16 জুন আমি তৃণমূলে জয়েন করি। আর পার্টি 16 জুন সন্ধ্যাবেলায় আমাকে বহিষ্কার করে, এবং সে বহিষ্কারের চিঠি তো লিখেছে যে যা পার্টির রণনীতি এবং রণকৌশলের সাথে পঙ্কজ রায় সরকারের মিল হয়নি। তো এটা ঘটনা, আমি তার বেশি কিছু বলিনি, পার্টির অভ্যন্তরের অন্য কথা আমি বলিনি। তা আমার সাথে সমস্যা তো এই নিয়েই ছিল। তো এই যে বিজেপি যাচ্ছে কেন, এই কথাটাই তো বলেছিলাম, দুটো কথা বলেছিলাম, দুটো। এক, যে হচ্ছে যে কংগ্রেসের সাথে এই জোট লেফট সাপোর্টাররা মেনে নিতে পারছে না, কংগ্রেস আইএসএফ জোট মেনে নিতে পারছে না, যার ফলে আমাদের ভোটারটা শিফট হওয়া শুরু করে দিল, লেফট ভোটারটা, লেফট সাপোর্টারটা শিফট হওয়া শুরু করে দিল। আর সেকেন্ড হচ্ছে যে আমরা মমতা ব্যানার্জিকে খাটো করতে গিয়ে আমরা কার্যত অমর্ত্য সেন বা এই ধরনের, ধরুন আমি বলি যারা অর্থনীতিবিদ, তাদের হচ্ছে আহ, আমরা করলাম, নেগেট করলাম। যারা বললো যে এখন সোশ্যাল ওয়েলফেয়ার ইকোনমি চাই, স্টেট সোশ্যাল ওয়েলফেয়ার ইকোনমি, যেখানে মমতা ব্যানার্জি যখন এগুলো দিল 1,500 700, আমি এখন আমার কাছে পার্টির চিঠিগুলো ফোনে রয়েছে, আমি বলেছিলাম যে না, পার্টি রাজ্য কেন্দ্র থেকে এটাকে ভিক্ষা অমুক তমুক বলে বলা ঠিক হচ্ছে না। আপনারা দাবি করুন, আমরা দাবি করতে পারি যে 500টা 700 করুন, 800 করুন, কিন্তু একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট মানুষকে হচ্ছে হাতে কিছু টাকা দেওয়া মানে অর্থনীতি চাঙ্গা হয়। যে এখন ধরুন 1,500 টাকা, তার বাড়িতে 3 জন থাকলে 4,500 টাকা, সে 4,500 টাকার জিনিসপত্র কিনতে কিন্তু সে গায়ের গোলদারি দোকানটাতেই যাবে, টিপ কিনুক, লিপস্টিক কিনুক, শাড়ি কিনুক, গ্রামের দোকানটাতেই যাবে। তো এই গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়, যেমন ভাবে, হ্যাঁ সিপিএম এর সময় হয়নি গ্রামীণ অর্থনীতি চাঙ্গা, যখন একটি ভূমি সংস্কার হয়েছিল, গ্রামের মানুষের কাছে কিছু টাকা এসেছিল ভূমি সংস্কারের ফলে, তো তখনও তো গ্রামের অর্থনীতি চাঙ্গা করার জন্যই তো এই ভূমি সংস্কারের নীতি নেওয়া হয়েছিল। তাহলে এইটাকে যখন আধুনিক অর্থনীতিতে নোয়াম চমস্কিও বলেছিল যে হচ্ছে যে এই জায়গায় যাওয়া উচিত, বারবার সিপিএম কে বলা সত্ত্বেও তাদের একটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আগেকার দিনে গ্রামোফোন রেকর্ড চলতো না, তো পিন পড়ে যেত, আমার পূজার ফুল, ওই পিন যদি না যেত আমার পুজো করে এরকম টান পড়তো। ওইটা একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে শক্তিটা প্রয়োজন, সেই শক্তিটা আমরা ছিলাম মাইনরিটি পার্টির অভ্যন্তরে, সংখ্যালঘু। তো ফলে সংখ্যালঘু চাইছিল পিনটা ওই জায়গাতে বসে থাকবে। তো সিপিএম এ যা হওয়ার তাই হয়েছে, বিজেপি বাড়ছে, এ তো সহজ ইকুয়েশন। সব মিলিয়ে দল ছাড়তে হলো কেন পঙ্কজ রায় সরকারকে? মানে সিপিএম ছাড়ার কারণ কি শুধু এটাই, যে এই লজিক না? দুটো কারণ, তার সাথে অবশ্যই অর্গানাইজেশনাল একটা ব্যাপার রিলেটেড আছে। যে ধরুন দলের মধ্যে আমি ফ্রম দ্য টাইম 2016 আমি এ কথা বলে আসছি, পার্টির সেন্ট্রাল, মানে স্টেট কনফারেন্স থেকে শুরু করে সেন্ট্রাল কমিটিকে চিঠি দেওয়া থেকে শুরু করে, আমি বলিনি, আমার মতো অনেকেই বলেছে, পশ্চিমবাংলার অনেকেই বলেছে যে এই জোট ইত্যাদি ঠিক নয়। কিন্তু ঘটনাক্রমে আমরা ছিলাম পার্টির মধ্যে সংখ্যালঘু, সংখ্যায় অল্প, তাদের বলা হয় কমিউনিস্ট পার্টির মধ্যে সংখ্যালঘু। কমিউনিস্ট পার্টির ভিতরে এই কথাও বলা আছে কনস্টিটিউশনে, সংখ্যালঘু যেমন সংখ্যাগুরুর সিদ্ধান্ত মানবে, ঠিক তেমনিভাবে সংখ্যালঘুকে মর্যাদাও দিতে হবে, তাকে অবজ্ঞা করা যাবে না। এই যে আমরা যারা সে সময় সংখ্যালঘু ছিলাম,
তাদের আস্তে আস্তে সংগঠনের মধ্যে হচ্ছে কোণঠাসা কোণঠাসা করতে 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 একটা জায়গায় নিয়ে যাচ্ছিল। আমি যতদিন সিপিএমে ছিলাম কখনো আমাকে বাইরে থেকে আমাকে শোনেননি, আপনারা তো সাংবাদিক না, আমার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। কখনো পার্টির নামে কখনো কিছু বলিনি। আমি মনে করেছি যে পার্টির এই সমস্ত কথা বাইরে বলা ঠিক নয়। আমি যখন বাইরে চলে এসেছি তারপরে আমি এই কথা বলেছি যে মতাদর্শগত লড়াই, আইডিওলজিক্যাল লড়াই। তো এরকম অনেকে, আমি অনেকের নাম বলতে পারি। এখন তারা নাম বললে তারা বিড়ম্বনায় পড়বে। হ্যাঁ, কেউ পার্টির কেন্দ্রীয় কমিটি মেম্বার হতে পারতো, কিন্তু কেবলমাত্র সংখ্যালঘু বলে তাকে হচ্ছে যে দক্ষ মানে রাজ্য স্তরের নেতাকে বসিয়ে দেওয়া হলো কালক্রমে। আবার কেউ হচ্ছে যে ড্রাইভ দিল সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু, সে কেন্দ্রীয় কমিটি হবে, পলিট ব্যুরো হবে, সব হবে। হ্যাঁ, এ সমস্ত আছে। এগুলো হচ্ছে একটা সাংগঠনিক ম্যানিফেস্টেশন হয়, যেটা পার্টির অভ্যন্তরে হওয়া উচিত নয়। আর এটার ফলে দেখবেন অনেক ভালো ভালো ছেলে আছে, আবার অনেক ভালো ভালো ছেলে বসে যাচ্ছে, অনেক ভালো ভালো ছেলে উৎসাহ হারিয়ে ফেলছে। এটা মানে এটা কমিউনিস্ট পার্টির মতো সৃজনশীল পার্টি, মানে কমিউনিস্ট পার্টি মানে আমি এই সিপিআইএম কমিউনিস্ট পার্টি বলছি না। কমিউনিস্টটা সৃজনশীল তো সবচেয়ে, মাও সেতুংয়ের কথায়। আমি সিপিআইএমের কথা বলছি না। সে সৃজনশীল জায়গা থেকে এত একদম হচ্ছে যে কুপমুন্ডুকতায় এরা ডুবে পড়লো, ফলে এর ছাড়া আর অন্য কিছু রাস্তা ছিল না, ভবিতব্য আর কিছু ছিল না। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. কখনো কি মনে হচ্ছে যে 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 জায়গাটা পাওয়া উচিত ছিল দলের ভিতরে, সেই জায়গাটাই পাওয়া হলো না বলে আপনাকে দলটা ছাড়তে আরো মন স্থির করতে হলো? না, আমি দল আমাকে সেই জায়গা দেয়নি, আমি কথা বলবো না। সরকারি আমাকে কেন্দ্রীয় সরকারের একটা ভালো বেতনের চাকরি আপনি ছেড়ে দল করতে এসেছিলেন সর্বক্ষণের কর্মী হিসেবে, তাই তো? একদম। সেখানে দাঁড়িয়ে আহ, আজকে আরেকটা প্রশ্ন উঠছে, সেটা কি কখনো কি মনে হচ্ছে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে যেভাবে দাপিয়ে আপনি সিপিএম এর রাজনীতিটা করেছিলেন, হয়তো থাকলে প্রার্থী হতে পারতেন এবারে? না না না, যেটা আমি পিছনে ছেড়ে আসি সেদিকে আমি তাকাই না। হ্যাঁ, আমি ধরুন সিপিএম এর সাথে তো আমার মানে কতগুলো ট্যাকটিক্যাল লাইনের প্রশ্নে লড়াই। তো সিপিএম আমাকে প্রার্থী করলো না সিপিএম আমাকে পলিট ব্যুরো মেম্বার করলো, তাতে কিছু যায় আসে না। আমার লড়াইটা ছিল কতগুলো পলিসি প্রশ্নে। আর আমার লোভ লালসা ইত্যাদি যদি থাকতো, তাহলে আমি হচ্ছে যে ওরকম একটা মরা সিপিএম এ সেন্ট্রাল গভর্নমেন্টে 2 লাখ টাকা আমার কালক্রমে মাইনে হতো মাসে, আমি ছাড়তাম না। 2 কোটি টাকা মানিটারি লস করেছি। 2 কোটি টাকা গভর্নমেন্টের থেকে পাওয়া মানিটারি লস আমি করেছি। 14 বছর 7 মাস আমার কাজ বাকি ছিল। হুম, প্রমোশন নিইনি নিরুপমদার কথাতে, অমল হালদারের কথাতে। তো ফলে যদি লোভ লালসার প্রশ্ন থাকতো, তাহলে আমি ফার্স্ট ইসিএল এ চাকরি, পার্টি আমাকে ইসিএল এ চাকরি দেয়নি, সিপিএম আমাকে ইসিএল এ চাকরি দেয়নি যে সিপিএম এর কথা আমি ইসিএল এ চাকরি ছাড়তে যাবো, তাই না? তো ফলে আমি নিজের যোগ্যতায় দক্ষতা পেয়েছি, ফলে ওইসব আমি যখন ছাড়তে পেরেছি এত লোভনীয় জায়গা, তো যেখানে মনে হবে না যে হচ্ছে যে না আমার সাথে মিল হচ্ছে না। প্রশ্নটা করছি তৃণমূলের কার্যালয়ের মধ্যে দাঁড়িয়ে, এত ত্যাগের পরে তৃণমূল কংগ্রেস যখন আপনি জয়েন করলেন, তারপরে কি সেই জায়গাটা পাচ্ছেন তৃণমূল কংগ্রেসে এখন? জায়গা মানে কি বোঝাচ্ছেন? মানে জায়গা মানে 2-3 ধরনের হয় আর কি। কাজের জায়গা, সাংগঠনিকভাবে যে পদটা আপনার পাওয়া দরকার, যেটা আপনার যোগ্যতা আছে বলে মনে করছেন, সেটার ব্যাপারে না এখানেও লড়াই করতে হচ্ছে? একটা কথা বুঝবেন যে হচ্ছে যে কাজের জায়গায় কেন পাচ্ছি না। ধরুন আমি আজকে পার্টির জেলা সেক্রেটারি, আমি তো সিপিএম এও তো তাই ছিলাম, সিআই2 তে হয়তো রাজ্য স্তরের নেতা ছিলাম, আমি তাই ছিলাম। তো না পাওয়ার কোনো জায়গা নেই, এক। সেকেন্ড হচ্ছে এখানে কাজ করার স্পেসটা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি এই কারণে যে এক, সাংগঠনিক কাজ। সেকেন্ড হচ্ছে সরকারের বিভিন্ন কাজকে সাংগঠনিক স্তরে বিস্তার ঘটানো, মানুষের কাছে নিয়ে যাওয়া, এই কাজটা অনেক ডিটেলে করতে হয়। যে কাজটা করে আমি খুব স্যাটিসফাইড। হ্যাঁ, আর লড়াইয়ের কথা বললেন, লড়াই তো থাকবে, তবে আমি তৃণমূলের মধ্যে লড়াই নেই আমাকে নিয়ে তা বলছি না। তবে আমি তাদের আশ্বস্ত করতে চাই যারা ভাবছেন নানান কিছু। হ্যাঁ, মানে আমার পলিটিক্স বাদ দিয়ে রাজনীতি,
এবং পলিটিক্যাল অর্গানাইজেশন বাদ দিয়ে আমার অন্য কোনো কিছুতে আমার নেই, নজর নেই। অনেকে ভয় পাচ্ছেন, অন্য কোনো কিছুতে নজর নেই। হ্যাঁ, এর বেশি কিছু বলছি না। বলে তারা যারা ভয় পাচ্ছেন, হয়তো ভয় পাচ্ছেন, সবাই ঠিক থাকবেন। আমার খালি পলিটিক্যাল অর্গানাইজেশন পার্টি আমার নজর, আর এইটাতেই আমার হচ্ছে যে আমার ধ্যান জ্ঞান। ফলে লড়াই থাকবে, যারা নিজে আমার 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 দিক থেকে কোনো লড়াই নেই। হ্যাঁ, তো আমার অন্যদিকে কোনো না, আকর্ষণ নেই। প্রশ্নটা উঠছে এই জন্যই, কারণ হচ্ছে যে দেখুন, আপনি শুধু পাণ্ডবেশ্বরের দায়িত্ব নিলেন, আপনি কাজ করেছিলেন দুর্গাপুর পশ্চিমে, দুর্গাপুর পূর্বতে। আপনি এবারে যদি আমি নটা পশ্চিম বর্ধমানে, যেটা আপনার টেরিটরি এলাকা, সেখানেও যদি দেখি, আপনি কটা জায়গায় গেছেন যে নির্বাচনী ভাষণ দেওয়ার জন্য বলুন? মানে সেক্ষেত্রেই আমার প্রশ্ন, যে আপনাকে কি তৃণমূল কংগ্রেসের যারা পুরনো নেতা আছে বা নেতৃত্বে আছেন, তারা তো পছন্দ করছে কি? দেখুন, এটা যেহেতু তারা দল বদল তারা হয়ে গেছে। যে তারা তারা এটা তারা উত্তর দিতে পারবে। আর দল বদল করে এসছি তো কোনো তৃণমূলের কোনো আঞ্চলিক নেতার কথায় নয়। তো ফলে সর্বোচ্চ নেতৃত্ব নেত্রী সবাই জানেন। হ্যাঁ, তো ফলে তাদের কাছে তো এই কৈফিয়ত দেওয়ার জায়গা নেই। কাজ দু ধরনের হয়। যেমন আমাকে একটা জায়গাতে কিছু কাজ ওপেন করতে দেখেছেন, আর নির্বাচনে আমার গোটা জেলা জুড়ে কিছু কাজ নির্দিষ্ট করা ছিল, যা গোপনও করতে হয়েছে নটা বিধানসভায়। আমি স্যাটিসফাইড যে আমি নতুন দলে আসার পর প্রথম নির্বাচনে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে বেশ কিছু দেওয়া হয়েছিল, তা আমি আমি মনে করি, সময় সবাইকে বলবে, আমি মনে করি আমি যোগ্যতার সাথে উতরেছি, সততার সাথে উতরেছি। এমন গুরুত্বপূর্ণ কিছু কাজ নটা বিধানসভায় দেওয়া হয়েছিল পার্টির উচ্চতর সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে। পাণ্ডবেশ্বরে প্রকাশ্যে দেখেছেন, নটা বিধানসভায় আমাকে বেশ কিছু কাজ গোপনও করতে হয়েছে। অন্য প্রার্থী যারা আছে তারা তো ডাকলো না তাহলে আপনাকে প্রচারে সে অর্থে? ওইভাবে ডাকা ডাকা ঝোঁকার ব্যাপার নেই। আমাকে অনেক জায়গায় ডাকার পরও আমি পাণ্ডবেশ্বরে, মানে আমি তো কার্যত পড়েছিলাম ওখানে। হ্যাঁ, তো ফলে আমাকে অনেক জায়গায়, মানে মিছিল বক্তৃতা দেওয়ার টাইম করার পরও, মানে চাওয়ার পরও আমি দিতে পারিনি অনেক জায়গাতে। কারণ আমি মনে করেছি আমাকে যে জায়গাতে এই কাজটার জন্য দায়িত্ব দিয়েছে সেইটা আমার প্রায়োর জায়গা। আমি 10টা জায়গায় নেচে নেচে ভাষণ দিলাম, এটা আমার কাজের কথা না। অনেক ভাষণ দিয়েছি জীবনে। হ্যাঁ, অনেক ভাষণ দিয়েছি। বামফ্রন্ট জামানায়, মানে যখন কংগ্রেসের সাথে সিপিএম এর টাই আপ হয়ে বিধানসভা নির্বাচন হলো, তখন কিন্তু বিশ্বনাথ পারিয়ালের হয়ে আপনি লড়াই দিয়েছিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা ক্ষেত্রে। সেই বিশ্বনাথ পারিয়াল দল বদল করে, মানে আপনি যে দলে আছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেল, কিভাবে দেখছেন? ওর সাথে আমার দীর্ঘদিন যোগাযোগ নেই। দীর্ঘদিন যোগাযোগ নেই। যোগাযোগ নেই মানে প্রায় 4-5 বছর কোনো যোগাযোগ নেই, কথাবার্তাও নেই। হ্যাঁ, তৃণমূলে আসার পরও সেই অর্থে কথা হয়নি, হাই হ্যালো বাদ দিয়ে। তো বলে ও কেন গেছে না গেছে আমি জানি না। না গেলেই ভালো হতো। এবং আমি মনে করি ও সবচেয়ে বড় ভুল যেটা করেছে 2016 সালে, আমি তখনও কংগ্রেসের সাথে জোটের বিরুদ্ধে, পার্টির অভ্যন্তরে, সিপিএমের অভ্যন্তরে। আহ, মানুষ ওকে ভোটে জেতালো, তার 3 মাসের মধ্যে নিজের চাওয়া পাওয়ার জন্য হচ্ছে যে দল বদল করে অন্য জায়গায় চলে যাওয়া। এইটা একটা খুব, মানে একটা রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে, এই ধরুন আমি আমি দল বদল করেছি, একটা দল থেকে আরেকটা দলে এসেছি। আমার যত যোগ্যতাই থাকুক, আমাকে কিন্তু অগ্নি পরীক্ষা দিয়ে আমাকে হচ্ছে প্রমাণ করতে হবে যে আমি এই জায়গাটা ঠিক আছে কিনা। ও 3 মাসের মধ্যে হচ্ছে চলে গেল অন্য জায়গায়। এবং এই যে ওর একটা অনবরত যাওয়া আসা, কংগ্রেস, তৃণমূল, তারপরে সিপিএম কংগ্রেস জোট, তারপরে তৃণমূল, তারপরে বিজেপি, ঠিক আছে। তো ফলে ও নিজেকে খুব করলো, লাইট করে দিল। এর বেশি কিছু আমি বলবো না। ওর সাথে তো আমার সম্পর্ক ভালো ছিল আজ থেকে 5 বছর আগে, 4-5 বছর আগে। খারাপ হলো কেন? না না, খারাপ নেই, অনেক সাইলেন্ট হচ্ছে। সেই সময়ও 3 মাস আগে চলে গেল, যাতে জেতানোর জন্য এত করলাম। তারপরে হচ্ছে যে একটা প্রাইমারি ডিসকাশন করতে পারতো তো ওর কি অসুবিধা হচ্ছে না হচ্ছে। তো ছাড়ো। আহ, তারপর থেকে আমার সাথে নো নো ডায়লগ। শেষ প্রশ্ন, পশ্চিম বর্ধমান জেলায় 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কটা জিততে পারবে বলে মনে করছেন? দেখুন, আমাদের এখনো পর্যন্ত পোলিং প্যাটার্ন যা হয়েছে, আমরা যে অ্যানালাইসিস করছি, তাতে 9টা আসনই আমাদের হচ্ছে থাকবে। এবং বিজেপির হাতে থাকা যে আমাদের
3টে আসন, সে 3টে আসনও আমরা এই সময়ের মধ্যে উইন ওভার করার মতো পরিস্থিতি আমরা তৈরি করেছি। কোথাও সাংগঠনিক কারণে পারবো, কোথাও হচ্ছে যে আমাদের প্রার্থী দেওয়ার কারণে প্রার্থীর গ্রহণযোগ্যতা তার কারণে পারবো। যেমন ধরুন কুলটি সাংগঠনিক, তার সাথে ফুচুদা, তারপরে এইদিকে পশ্চিম বাপ্পাদা, এর ক্যান্ডিডেটের গ্রহণযোগ্যতা বৃদ্ধি আমরা পারবো। আসানসোল সাউথ তাপসদার মতো ক্যান্ডিডেট, তার সাথে অগ্নিমিত্রা পালের নেগেটিভ আচরণ, এই সব মিলেমিশে 3টে বিজেপির যে জায়গা আছে, সেই 3টে জায়গাতে বিজেপি স্বস্তিতে নেই। 3টে জায়গায় আমরা উইন ওভারের জায়গাতে আছি। ধন্যবাদ আমার সাথে নমস্কার। সময় দেওয়ার জন্য। যেটা জানালেন পঙ্কজ রায় সরকার, সাংগঠনিকভাবে কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলাতে অনেক শক্তি বাড়িয়েছে তার, এবং তারই প্রতিফলন ঘটতে চলেছে 4ঠা মে যে ফল প্রকাশ হবে তার মাধ্যমে। তবে বিজেপির শক্তি বাড়ানো কতটা স্বস্তিতে রাখবে তৃণমূলকে, তা কিন্তু সময় বলে দেবে। দুর্গাপুর থেকে কৌশিক বড়ুয়ার রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।